আজকের এপিসোডটা তাদের জন্য যারা এখনো ভাবছেন যে কাকে ভোটটা দেবো, কেন ভোটটা দেবো, আমার একটা ভোটে কী বা এসে যায়। এই পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে লুট চলেছে তার দীর্ঘ তালিকা তো আপনাদের সামনে আজকে রাখবই। তার পাশাপাশি কোনো ক্রমে যদি আপনার এই একটা ভোটের জন্য এইখানে এই রাজ্যে পরিবর্তন আটকে যায়, প্রত্যাবর্তন হয়ে যায়, তাহলে আগামী 5 বছর কিভাবে আপনার গাঁট কাটা যাবে, কিভাবে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে, কিভাবে আপনার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার কাচ্চা চিঠ্ঠা আজকে সবার সামনে প্রকাশ্যে রাখবো। এক 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 করে শুরু করছি। এরা আজকে বড় বড় কথা বলছে না, নির্বাচন এসে গেছে, বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে, অনেক কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এরা গত 15 বছরে কি করেছে তার হিসেবটা এবার তো চাওয়ার সময় হয়ে এসছে। প্রথমেই কথা বলবো কোল স্ক্যাম নিয়ে। 20,000 কোটি টাকা, কতগুলো শূন্য আছে গুনতে পারছেন? 20,000 কোটি টাকার স্ক্যাম। সেই স্ক্যামে কে না যুক্ত আছে? এদের ভাইপো থেকে শুরু করে বিনয় মিশ্র, এদের মন্ত্রী ওই ঘটক মশাই থেকে শুরু করে অনুপ মাঝি ওরফে লালা, এমনকি এদের লোকজন এইসব চুরি চামারি করে তারা এখন বিদেশে পালিয়ে গেছে, সেখান থেকে তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এমনকি এদের হয়ে যারা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করে সেই আইপ্যাক, তারাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। সেখানে ইডি গেলে খোদ দিদিমণি ছুটে যাচ্ছে। তার মানে এই ভাগ কোথায় কোথায় যায় বুঝতে পারছেন, কিভাবে লুটপাট হয়। এবার আপনারা একটা কথা বলবেন যে এই দুর্নীতির কথা বলছি, তাহলে কেন্দ্র সরকার কি করছে? তারা তো ঘুমোচ্ছে, এখানে তো কোনো রকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি ধরে নিলাম কেন্দ্র সরকার ঘুমোচ্ছে, এই দলটা কোনো রকম কিছু করছে না, কিন্তু আপনাদের মনে হয় এরা ক্ষমতায় আবার যদি ফেরত আসে তাহলে এই কয়লা চুরি বন্ধ হয়ে যাবে, এই লুটপাট বন্ধ হয়ে যাবে, এই দুর্নীতি স্তব্ধ হয়ে যাবে, নাকি সেটা বহু গুণ মাত্রায় চলে যাবে? আর সবথেকে বড় কথা, এরা বলছে যে এইসব কয়লা খনি এগুলো তো পাহারা দেয় সিআইএসএফ, তাহলে তারা কি করছে? হ্যাঁ, সেখানেও কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু কিন্তু কথা হচ্ছে সেখান থেকে যে দুর্নীতির কয়লাটা বেরোচ্ছে সেটা কি আকাশে উড়ে হেলিকপ্টার দিয়ে চলে যাচ্ছে, নাকি এই রাজ্যের রাস্তা দিয়ে যাচ্ছে? এরা আটকাবার কোনো রকম কোনো চেষ্টা করেছে, নাকি এরা সেটা কি সেফ গার্ড করে আরও বেশি বেশি করে যাতে দুর্নীতি হয় সেই চেষ্টাটা করে যাচ্ছে? শুধু কয়লা কেলেঙ্কারি 20,000 কোটি টাকা এই কথা বলবো না, এরা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই লোকটা জ্যোতিপ্রিয় মল্লিক। এক সময় এই রাজ্যের খাদ্যমন্ত্রী ছিল, এবং সেই খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় 10,000 কোটি টাকার রেশন স্ক্যাম করেছে। যখন ধরা পড়লো তখন দেখুন কি নাটক করছে, কি অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, এবং সেই শারীরিক অসুস্থতা দেখিয়ে তাকে জামিন নিতে হলো। আর তারপর তারপর এরা এতখানি দুর্নীতির সঙ্গে যুক্ত, এই জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দেওয়া থেকে আটকাতে পারলো না, তাকে আবারও ময়দানে নামিয়েছে। তাহলে ভাবুন, এরা যদি জেতে, এই জ্যোতিপ্রিয় মল্লিকরা আবারও মন্ত্রী হবে, আবারও রেশন স্ক্যাম করবে। আর সেই রেশন স্ক্যাম হলে কি হবে? আলটিমেটলি মোদী সরকার যে জিনিস পাঠাচ্ছে সেই সমস্ত কিছু কালোবাজারে বিক্রি হয়ে যাবে, আর আপনার কপালে জুটবে কম মূল্যের কম দ্রব্য, এবং সেখানে ওজনে তো এরা মারবেই, তার পাশাপাশি পোকা ধরা নোনা ধরা জিনিস আপনাদের কাছে যাবে। তাহলে এই সরকার যদি সত্যিই সত্যিই কোনো রকম ভালো করতে চাইতো, আপনার এই জ্যোতিপ্রিয় মল্লিকরা কোনোদিন এই দুর্নীতি করতে পারতো? করার পর তারা কি বাইরে ঘুরে বেড়াতে পারতো? এবং সেই দুর্নীতি যখন ধরা পড়েছে তারপরেও এদেরকে আবার নতুন করে টিকিট দেওয়া হতো? তাহলে এদের ইন্টেনশনটা কি? শুধুমাত্র চুরি, চুরি এবং চুরি। সেটা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি ছত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে। আপনারা আর একটা জিনিস নিশ্চয়ই গত 15 বছরে দেখে নিয়েছেন, সেটা হচ্ছে এসএসসি দুর্নীতি। কোথাও দেখেছেন যে সরকারি চাকরি পেলে সেই চাকরি চলে যায়? এখানে সেই চাকরি শুধু যাচ্ছে তাই নয়, তার পাশাপাশি যেটা বেতন হিসেবে পেয়েছে সুদ সমেত সেটা ফেরত দিতে হচ্ছে, সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে। এরা গলাবাজি করে যাচ্ছে এখনও, এগুলো নাকি সিপিএমের চক্রান্ত, বিজেপির চক্রান্ত। যদি এত কিছুই চক্রান্ত হয় তাহলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেক জায়গায় এরা ঠাস 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 করে আইনের থাপ্পড় খাচ্ছে কেন? এদের মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসা পার্থ চ্যাটার্জি কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে নিজের কোচি গার্লফ্রেন্ডের বাড়িতে, তার খাটের তলায়। আর সেটা নাকি মাননীয়া কিছু বুঝতে পারেননি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই সর্বে সর্বা, তিনিই পোস্ট, তিনিই ল্যাম্পপোস্ট, বাকি সবাই ল্যাম্পপোস্ট। সেই জায়গা থেকে তার পাশের চেয়ারে বসা লোকটা দুর্নীতি করে গেছে দিনের পর দিন। আজকে শাক দিয়ে মাছ ঢাকার মতো তাকে শুধু সরিয়ে দেওয়া হয়েছে টিকিট দেওয়া হয়নি বলে। এদের দলের অন্দরেই কান পাতলে শোনা যাচ্ছে সেখানে নাকি ভাগ বাটোয়ারার গণ্ডগোল ছিল, সেই জন্য টিকিটটা জোটেনি, অন্য কোনো কারণে জোটেনি এমন কোনো ব্যাপার নেই। তাহলে হয়
পাশের চেয়ারে বসে চুরি করছে মুখ্যমন্ত্রীর, তাহলে তিনি অপদার্থ, ব্যর্থ। আর না হলে তিনি সবটা জেনে চোখটা বন্ধ করে আছেন, কেননা ঠিক ঠিক জায়গায় এই পার্থ ভাগটা এতদিন পৌঁছে দিয়ে এসেছিল। গোটা শিক্ষা দপ্তরটা জেলে যাচ্ছে, এবং একটা জাতিকে শেষ করে দিতে হলে তার শিরদাঁড়াটা ভেঙে দাও, আর সেটা ভাঙতে হলে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দাও, যার সব থেকে বড় জল জ্যান্ত উদাহরণ হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি। কোথায় না হয়েছে, এমনকি প্রাথমিকেও দুর্নীতি হয়েছে। সেখানে তো এখন তরস খেয়ে কোর্ট বলেছে যে ঠিক আছে, এদের চাকরি আপাতত নিও না। অর্থাৎ যেখানে যেখানে যে যে জায়গায় নিয়োগ হয়েছে, প্রথমে তো সরকারি নিয়োগ উঠে গেছে, যেটুকুনি হয়েছে সেখানেও শুধু করাপশন, করাপশন আর করাপশন। এর পাশাপাশি যেটা সাধারণ মানুষের একদম কাজের জায়গা, সেটা হচ্ছে 100 দিনের কাজের জায়গা, সেই 100 দিনের কাজের টাকা আজকে বন্ধ হয়ে গেছে। কেন না, বিজেপি নাকি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই টাকাটা বন্ধ করে দিয়েছে। সত্যি কি তাই? এরা যে পরিমাণ দুর্নীতি করেছে, সেই দুর্নীতির কাচ্চা চিঠা যদি আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে অবাক হয়ে যাবেন ঠিক কত কোটি টাকার লুট হয়েছে, ভাইপোর পকেটে ঠিক কত কোটি টাকা ঢুকেছে। দেখা যাচ্ছে মোট 25 লক্ষ ভুয়ো জব কার্ড ছিল, যখন আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে তখন এটা বেরিয়েছে। এবং সেখানে যদি 200 টাকা 220 টাকা করে মজুরি, আমি অ্যাভারেজ 200 টাকা ধরে নিলাম, তাহলে বছরে 100 দিনের কাজ, প্রত্যেকে 20,000 টাকা করে পাবেন। এবং যদি 10 বছর ধরে এই 25 লক্ষ ভুয়ো কার্ড চলে থাকে, তাহলে এক একজনের জন্য যে পরিমাণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 20 লক্ষ টাকা। আর এই 20 লক্ষ টাকা মোট 25 লক্ষ ভুয়ো জব কার্ড, মোট দুর্নীতির পরিমাণটা শুনবেন, 50,000 কোটি টাকা। কতগুলো শূন্য আছে, হাতে পাপে গুনে শেষ করতে পারবেন না। 50,000 কোটি টাকা। তার ফলে এদের দলের নেতারা দেখেছেন, যারা একটা বিড়ি 3 বার নিভিয়ে খেত, এখন কীরকম রমরমা জমজমা জীবনে তারা জীবন কাটায়। তাদের গাড়ির সংখ্যা কতগুলো, গলায় ওই গরু বাঁধার চেনের মতো মোটা সোনার হার, পায়ে ওই দামি জুতো কোথা থেকে আসছে? এই সব দুর্নীতি থেকে আসছে। তাহলে আপনাদের মনে হয় যে এরা সাধারণ মানুষের ভালো করতে পারে? ভাইপো আর পিসি তো অনেক চিৎকার করেছে গত 5 বছরে, আমাদের বেশি বেশি করে আসন দাও। তাহলে এই যে টাকাটা বন্ধ করেছে, আমরা কলার ধরে দিল্লি থেকে উদ্ধার করে নিয়ে আসবো, আজ অব্দি সেই টাকাটা উদ্ধার করতে পেরেছে? পারবে না। তার কারণ হচ্ছে এই টাকাটা কেন্দ্র সরকার বলছে তোমরা আগে হিসেব দাও, এরা সেই হিসেবটা দিতে পারছে না। হিসেব দিলেই এদের দলে যে দুর্নীতিবাজগুলো, যে ফেরেববাজগুলো নিজেদের কাছে 25 থেকে 75 ওই ভাইপো বাহিনীর কাছে পাঠিয়ে দিয়েছে, তারা সকলে এক্সপোজ হয়ে যাবে, এবং সবশেষে ভাইপো এক্সপোজ হবে। সেই জন্য এরা হিসেব পাঠাতে পারছে না, আর হিসেব পাঠাতে পারছে না বলে কেন্দ্র সরকারও টাকাটা আর রিলিজ করছে না। এখন যদি বিজেপির সরকার এখানে আসে, তাহলে এই চোর চিটিংবাজ ফেরেববাজগুলো ধরা পড়বে, জেলে যাবে, সমস্ত হিসেব দেবে, এবং সাধারণ মানুষ হিসেবে আপনার 100 দিনের কাজের প্রকল্প আবার এই বাংলায় শুরু হবে, আপনি সেই টাকাটা পাবেন। তাহলে এরা যদি প্রত্যাবর্তন করে, সেইটা আপনার জন্য সুখের হবে, নাকি যদি এই রাজ্যে পরিবর্তন হয়, তবেই একটা সাধারণ গরিব প্রান্তিক মানুষ তার জীবনে সুরাহা নেমে আসবে? এখানেই এদের দুর্নীতির লিস্ট শেষ হয়ে যাচ্ছে না। আর একটা যে বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে আবাস যোজনা। একটা বাড়ি করতে গিয়ে রিপোর্ট উঠে আসছে 25,000 টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে। এবং সেই জায়গায় যারা শাসক দলের লোকজন, যাদের মাথার উপর 3 মহলা বাড়ি আছে, তারাই এই বাড়িগুলো পেয়ে যাচ্ছে, সাধারণ গরিব মানুষ পাচ্ছে না। এরা বলছে কেন্দ্র নাকি টাকা আটকে দিয়েছে, এই দুর্নীতিতে ধরা পড়েছে, তার হিসেব দিচ্ছে না এক্ষেত্রেও, সেই জন্যই কেন্দ্র টাকাটা দিচ্ছে না। এখন এই আবাস যোজনার দুর্নীতি চাপা দেওয়ার জন্য এরা কি করছে, বাংলার বাড়ি বলে একটা প্রকল্প চালাচ্ছে, যেটা কেন্দ্রীয় প্রকল্পকেই কার্যত স্টিকার মেরে চালানোর চেষ্টা করছে, কিন্তু সেখানেও টাকাটা কি ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে? আজ অব্দি কতজনের দিতে পেরেছে? তাহলে এদের এই চুরির জন্য, এদের এই দুর্নীতির জন্য আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আরেকটা জায়গা রয়েছে যেটা বাংলার একদম সারে সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে ওই বিভিন্ন লটারি, ওই ভাইপোর ডিয়ার লটারি। সেই ডিয়ার লটারির সেখানে কোটি 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 টাকা স্ক্যাম হচ্ছে। সেখানে ফার্স্ট প্রাইজ কারা পাচ্ছে না, যারাই এই শাসক দলের নেতা, তারা অনুব্রত মণ্ডল থেকে বিবেক গুপ্ত, তারা হঠাৎ করে কোটিপতি হয়ে ফার্স্ট প্রাইজ পেয়ে যাচ্ছে। আপনি দিনের পর দিন টিকিট কেটে যাচ্ছেন, ডুডুকানা বাং, কিচ্ছু পাচ্ছেন না। তার কারণ এই পুরোটাই স্ক্যাম। একদিকে এরা টাকাটা মারছে, অবিকৃত টিকিট সেখানে তারা এই প্রাইজগুলোকে তুলছে, আর অন্যদিকে সেই দুর্নীতি চাপা দিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা এরা কিন্তু ডোনেশন দিচ্ছে শাসক দলকে। তাহলে আলটিমেটলি কোন জায়গায় দাঁড়াচ্ছে? এই লটারি রাজ্য সরকারের একটা বড় রেভিনিউয়ের জায়গা।
ফলে প্রত্যেকটা রাজ্যেরই প্রায় স্টেট লটারি আছে। এই রাজ্যে এরা ক্ষমতায় আসার পর সেই স্টেট লটারি উঠে গেছে, এখন চলে শুধু ভাইপো লটারি, যার ফলে ভাইপোর ওই অশান্তির নিকেতনের মতো বড় বড় বাড়ি হয় আর আপনি বসে বসে আঙুল চষেন, কোটিপতি হয় এদের দলের নেতারা, ফার্স্ট প্রাইজ তারা পেয়ে যায়, আপনার কপালে কোনোদিনও কিচ্ছু জোটে না। এই জায়গায় রাজ্যটাকে এরা চালিয়ে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আর একটা জিনিসের কথা বলবো, আপনার আমার বাড়ির ছেলে মেয়ে যারা স্কুলে যায় তাদের জন্য কেন্দ্র সরকার মিড ডে মিল চালু করেছে, যেখান থেকে এই সন্তানরা গিয়ে দুপুরের খাবারটা সেখানে পাবে, যাতে তারা পড়াশোনা করতে পারে, যাতে কাউকে শিশু শ্রমিক না হতে হয়। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের জন্য এই স্কিম চালু করা হয়েছে, কিন্তু সেখানেও স্ক্যাম করে দেওয়া হচ্ছে। কেন স্ক্যাম করে দেওয়া হচ্ছে? কেননা সেখানে ভুয়ো ছাত্র দেখানো হচ্ছে, সেই ছাত্র এক্সিস্টই করে না, তার টাকাটা তুলে নেওয়া হচ্ছে। আর যেটুকুনি টাকা ফান্ডিং আসছে সেইখান থেকে ওই যে রেশন স্ক্যাম চলছে সেখান থেকে যত খারাপ পচা মাল নিয়ে এসে সেইগুলো দিয়ে রান্না করিয়ে আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে খাওয়ানো হচ্ছে। তাহলে ভাবুন, যারা শিশুর মুখের গ্রাস কেড়ে নিয়ে সেইখানে চুরি করতে পারে, সেইখানে ফেরেববাজি করতে পারে, সেইখানে দুর্নীতি করতে পারে, এরা ক্ষমতায় ফেরত এলে এবার কি করবে আবার ভাবতে পারছেন? ভাবার কোনো শেষ করতে পারবেন না এদের দুর্নীতি কোন জায়গাটায় যাচ্ছে। আরেকটা জায়গা অনেকেই হয়তো ভুলে গেছেন, কিন্তু ভুলে যাওয়ার জায়গা নয়, সেটা হচ্ছে রোজ ভ্যালি স্ক্যাম। 17,520 টাকার স্ক্যাম ছিল। এবং এই স্ক্যামের সবথেকে মজার কথা হচ্ছে, যারা গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, তারা তো প্রতারিত হয়েছেনই, কিন্তু এই সময়ে দেখুন এই চিটফান্ডের যারা মালিক, ওই গৌতম কুণ্ডু থেকে সুদীপ্ত সেন, তারা দিদিমণির আঁকা ওই ফুলকপি বেগুন কি আঁকেন তিনি নিজেই বোঝেন, আর কেউ বোঝে না পৃথিবীতে, সেগুলো কোটি কোটি টাকা দিয়ে কিনেছেন, 1,83,00,000 টাকা নাকি দাম। এখন এই সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু, এরা জেলে গেছে, আর দিদিমণির আঁকার যে ট্যালেন্ট সেটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে। আর কেউ কোটি টাকা দিয়ে ওই ছবি কেনে না, মানে দিদিমণি কোটি টাকা দিলেও কেউ বাড়িতে ওই ছবি টাঙিয়ে রাখবে না। সেই ছবি এই স্ক্যামের জন্য এরা এতদিন ধরে কিনে আসছিল। তাহলে ভাবুন একবার, নিজের চেয়ারটাকে ব্যবহার করে, নিজের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে গরিব প্রান্তিক মানুষগুলোকে এরা শুষে নিয়েছে। তাছাড়াও আরেকটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, সেটা হচ্ছে রাস্তা। গ্রামীণ যে রাস্তাগুলো আছে সেখানেও ভয়ঙ্কর রকম দুর্নীতি, মোট 343 কোটি টাকার দুর্নীতি পাওয়া গেছে। এবং সেখানে যে মেটেরিয়াল দিয়ে রাস্তা করা হচ্ছে, একটা বৃষ্টি হলে সব ধুয়ে বেরিয়ে যাচ্ছে। বৃষ্টি ছেড়ে দিন, পিচ করার পর সেটা হাত দিয়ে টানলে উঠে চলে আসছে। কারা এই টাকাটা ঝেড়ে দিল এই শাসক দলের উন্নয়ন বাহিনী। তারা প্রত্যেকটা জায়গায় লুট করেছে, ফলে এরকম কম দামি মেটেরিয়াল দিয়ে এই জিনিসগুলোকে চালানো হয়েছে, যেই জিনিস টিকতে পারে না। ফলে কি হয়েছে? ফলে যখন রোগী নিয়ে যাচ্ছে কেউ, রাস্তার অবস্থা এত খারাপ যে সেখানেই রাস্তাতেই প্রাণত্যাগ করে ফেলছেন। এখানে অবস্থা এমন হয়েছে যে বন্যায় জায়গা ডুবে গেছে, ফলে কলার ভেলা করে রোগীকে ভাসিয়ে নিয়ে যেতে হয়েছে। তাহলে এরা 15 বছরে এসে সেই সিস্টেম কিছু চেঞ্জ করতে পারলো না, উল্টে সেই সিস্টেমটাকে করাপশন করে আরও তলানিতে ফেললো, যার ফলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলেন আপনি। আর এদেরকে প্রত্যাবর্তন করবেন, এরা তাহলে কিন্তু নিজেদের পকেট এইভাবেই ভরিয়ে যাবে, আর আপনার কপালে জুটবে ওই ঢুডুকানা বাং। শুধুমাত্র এই জায়গাটাই নয়, আর একটা জিনিস ভেবে দেখুন, যখন বন্যা হয় মানুষ দুর্বিষহ জায়গায় থাকে, সেই মালদাতে বন্যা হয়েছে, সেখানেও এরা 100 কোটি টাকা ঝেড়ে দিয়েছে। ভাবা যেতে পারে, বন্যার সময় যখন মানুষের কোনো রকম কোনো খাবার দাবার জুটছে না, কোথায় থাকবে সেটা বুঝতে পারছে না, সেইখানেও এরা চুরি করছে। একই অ্যাকাউন্টে 42 বার এরা টাকা পাঠিয়েছে, এবং যখন সিএজি অডিট হয়েছে সেই জায়গাটা ধরা পড়েছে। সেই কারণেই সিএজিকে এখানে ঢুকতে দেওয়া হয় না। বিধানসভার বিরোধী দলনেতা যে পোস্টটা পান, সেই পিএসসি চেয়ারম্যান, সেই পোস্টটা তাকে দেওয়া হয় না। যারা দলবদল করে ওদের দলে চলে যায়, সেই ছদ্ম পিএসসি চেয়ারম্যান সাজিয়ে তাদেরকে রাখা হয়, যেখানে সিএজিকে ঢুকতে দেওয়া হবে না। কেননা তাহলে এদের চুরি দুর্নীতি সমস্ত কিছু ধরা পড়ে যাবে। এই জায়গাটাতেই এরা রাজ্যটাকে নিয়ে চলে গেছে। এবং ভেবে দেখুন, এরা বারবার বলে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। তো ঘাটাল মাস্টার প্ল্যান কি জিনিস সেটা যখন জিজ্ঞেস করা হচ্ছে সেখানকার বিধায়ককে, তিনি রেগে সাংবাদিকের দিকে তেড়ে আসছেন। তার মানে আপনাদের এই বন্যা ফন্যা দিয়ে মুরগি করে রাখা হবে, এরা চাইবে বন্যা হোক, কেন্দ্র থেকে ফান্ড আসবে, সেই টাকাটা আলটিমেটলি ঝাড়া হয়ে যাবে। এবং যেহেতু সিএজি ঢুকবে না, যেহেতু বিরোধীদের থাকতে দেবে না, সেই চুরি আলটিমেটলি আপনার সামনে আসবে না, আর এরা মাঝখান থেকে ফুলে ফেঁপে একাকার হবে। এবং যখন বন্যার কথা বললাম, আর একটা স্ক্যামের কথা বলি, সেটা হচ্ছে আমফান। যে আমফান ঝড়ের কথা বারবার বলে এরা বলে যে 2 লক্ষ কোটি টাকা নাকি কেন্দ্রের কাছে পাওনা আছে।
সেখানেও 1,000 কোটি টাকার এরা দুর্নীতি অলরেডি করে দিয়েছে। আমফানে সাধারণ মানুষের যখন ঘর ভেঙে গিয়েছিল তখন কেন্দ্র থেকে টাকা এসেছিল যে তাদের ঘর তৈরি করে দেওয়া হবে, কিন্তু সেই টাকাটা কারা পেয়েছিল যারা ওই দলটা করে। যাদের 3 তলা বাড়ি আছে তারা অবধি পেয়ে গেছে, কিন্তু যে সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষটা পায়নি। যার পানের বরজটা ভেঙে গেছে সেই চাষিটার কাছে টাকাটা পৌঁছয়নি। তাহলে এরা যে বলে মানুষের জন্য এরা কাজ করে, কোন মানুষের জন্য কাজ করে? নিজেদের পকেটের উন্নয়নের জন্য কাজ করে, নিজের দলের নেতাদের জন্য এরা কাজ করে। সেই ছবিটাই কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রতি জায়গায় সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। আর একটা জায়গার কথা ভাবুন, এই অনুব্রত মণ্ডল গরু কেলেঙ্কারি, গরু পাচার, কোটি 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 টাকার দুর্নীতি করেছে, যার জন্য নিজেকে জেল খাটতে হয়েছে, তার মেয়েকে জেল খাটতে হয়েছে। আর আলটিমেটলি এই গরু পাচারটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে একটা লম্বা জায়গা, প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি, কোনো ফেন্সিং করতে দিচ্ছে না। ফলে সেখান দিয়ে অনুপ্রবেশ যা হচ্ছে সেগুলো তো হচ্ছেই, এই গরু পাচারটা আরও রমিয়ে হতে পারছে। তাতে আলটিমেটলি কার লাভটা হচ্ছে? লাভটা হচ্ছে এদের। আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? বাংলার সাধারণ মানুষের, জনগণের। অর্থাৎ গত 15টা বছরে একটা জিনিস, একটা ছবি স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে কৃষি থেকে শিল্প, স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রত্যেকটা সিস্টেম ভেঙে পড়েছে এই সীমাহীন দুর্নীতির জন্য। সেই দুর্নীতি রোখা দূরের কথা, এই শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীদের নাম সেখানে ইনভলভ হয়েছে। হ্যাঁ, এখনও পার্মানেন্টলি এরা জেলে যায়নি, কিন্তু জেলে যাওয়ার ব্যবস্থা করার জন্য তদন্ত করা, সেটা আইনের প্রক্রিয়ায় নিয়ে আসা, সেই চেষ্টাটা অন্তত কেন্দ্র সরকার করে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই রাজ্যের যে কোনো সম্প্রদায়ের দিকে তাকান, মহিলা হোক, যুব হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, মধ্যবিত্ত হোক, কার ভালো হয়েছে এই 15টা বছরে বলুন তো? একটা জায়গাতেও কিন্তু ভালোর কোনো লক্ষণ নেই, শুধু লুট, দুর্নীতি আর এদের উন্নয়নের কথা রয়েছে। আর তাই একদিকে এরা ক্ষমতায় প্রত্যাবর্তন করলে যে ভয়টা ঘিরে ধরছে, তার পাশাপাশি এই রাজ্যে পরিবর্তন হলে কিছু একটা ভালো হতে পারে, এই দুর্নীতিগুলো স্টপ হতে পারে, সেই ভরসার জায়গাটা হয়ে গেছে। ফলে এবারের নির্বাচন ভয় বনাম ভরসার নির্বাচন। আর সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটাই কথা উঠছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু সেই জায়গাটা একমাত্র হওয়া সম্ভব হবে যখন প্রত্যেকটা মানুষ জাগবে, প্রত্যেকটা হিন্দু বাঙালি নিজের অস্তিত্বের জন্য জাগবে। এই কেন্দ্রে কি ফলাফল হবে, জিতবো হারবো এসব বাদ দিয়ে আমার ভোটটা আমাকে গিয়ে দিতেই হবে। না হলে এরা যদি ক্ষমতায় আর একবার ফেরত আসে, তাহলে তার আলটিমেট সাফারার আমাকেও হতে হবে। এই ভাবনাটা শুধু মনের মধ্যে ঢুকিয়ে নিন। কি বলবেন এদের এই দুর্নীতির লম্বা তালিকা দেখে? এগুলো কি সবই রাজনৈতিক প্রপাগান্ডা, নাকি সত্যি এই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি এখন শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ? আরও বৃহত্তর দুর্নীতি এদের আস্তিনের তলায় লুকোনো আছে, যেটা এরা ক্ষমতায় ফেরত এলে আরও বেশিভাবে ভয়ঙ্করভাবে বাংলার বুকে দেখা যেতে পারে। যে আশঙ্কা বিরোধীদের তরফ থেকে হচ্ছে, সেটাই সত্যি। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।